হুজুরের কাছ থেকে বাড়িতে আসার পর আমার ছোট ননাস আর তার হাজব্যান্ড আমাকে দেখতে এসেছিল, কিন্তু আমার বড় ননাস আমি যখন অসুস্থ ছিলাম তখন নাকি একবার এসেছে। আমার ছোট ননাস এবং ওনার হাজব্যান্ড আমাকে অত্যন্ত ভালোবাসে, আদর করে। বড় ননাসও খুব ভালোবাসতো, কিন্তু এখন আর দেখতে পারে না। তারপর এক আলেমের খোঁজ পাই, উনি আমাদের বাড়িতে আসে, আরও কয়েকজন হুজুর নিয়েই আসে। তারপর আমার তালাপি শুরু করে। আমি তখন থেকেই কিছু খেতে পারতাম না। আমি নাকি দরজা খুলে কই চলে যেতে চাইতাম। আমার হাজব্যান্ডকে নাকি বিশ্রী ভাষায় গালমন্দ করতাম। আমি কিছুই বলতে পারবো না। আমি চাইতাম না ঘরে থাকতে। আমার শাশুড়ি আম্মু তার বুকে আমাকে আগলে রাখতো। আমার জন্য কত চোখের পানি ফেলেছে আমার শাশুড়ি মা। আমাকে নিয়ে বসেছিল সারা দিন রাত। আমার আব্বু আমার অবস্থার কথা শুনে দুবাই থেকে ডাইরেক্ট বাড়িতে চলে আসে। তারপর সবাই মিলে আমাকে দেখাশোনা করতে শুরু করে। আমার আব্বু এসে আমাকে জড়িয়ে ধরে কতটুকু যে ছোট বাচ্চার মতো কেঁদেছিল, আর বলেছিল, আম্মু যদি জানতাম বিয়ে দিলে তুমি এত কষ্ট পাবে তাহলে তোমাকে কোনোদিনও আমি বিয়ে দিতাম না। আমার বুকে আগলে ধরে রাখতাম। আমার মেয়েকে কে এত কষ্ট দিচ্ছে, কেনই বা এত কষ্ট দিচ্ছে আমার মেয়েকে। ওই দিন দেখলাম আমার আব্বু বাচ্চাদের মতো আমাকে দূরে হাউমাউ করে কেঁদেছিল, কিন্তু আমি তো নিজে থেকেই এই পরিস্থিতির শিকার হইনি। আমার সুন্দর মুখটা নাকি হঠাৎ করে কেমন কালচে হয়ে গিয়েছিল। এত হাসি খুশি মেয়েটা নাকি হঠাৎ তারা হাসি বন্ধ করে দিয়েছিল। আসলে আমি ছোট থেকেই অনেক আদরে বড় হয়েছি। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হলেও আমার আব্বু এবং আমার ভাই আমাকে কোনোদিনও অভাব বুঝতে দেয়নি। আমার প্রত্যেকটা চাওয়া পাওয়া পূর্ণ করেছিল তারা। আমি নাকি তারপর থেকে এক মুহূর্তের জন্য সুস্থ থাকি। আমি নাকি নিজের গলা নিজেই টিপে ধরতাম। ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে যেতে চাইতাম। গায়ে কাপড় চোপড় রাখতাম না। আমার খাবার যখন লোকমা দিত তখন খাবারে তাবিজ পাওয়া যেত। এমন হওয়া শুরু হয়েছে, আমাকে মেরে ফেলতে চাইতো। কিভাবে যেন কি হয়ে গেল কিছুই বুঝতে পারছিলাম না। কই জানি নিয়ে যেতে চাইতো আমাকে। টানা 25 দিন আমি এক মুহূর্তের জন্য ভালো আচরণ করিনি কারোর সাথে। আমাকে সবাই মিলে আমার তালাফি করতো, খোঁজ খবর নিত। কয়েকজন আলেম মিলেই আমাকে চিকিৎসা করানো শুরু করেছে। আমি বোঝাতে পারবো না, বলে কখনোই বোঝানো সম্ভব না আমি কতটা কষ্ট পেয়েছি সেই সময়গুলোতে। কতটা কষ্ট তারা আমাকে দিয়েছে, কতটা নিষ্ঠুরভাবে আমাকে ধ্বংস করতে চেয়েছিল, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। 25 দিন পর আমি আস্তে আস্তে সুস্থ হই। 25 দিনের মধ্যে আমার বড় ননস একবার নাকি এসেছিল আমাকে দেখতে, কিন্তু আমার হাজব্যান্ডের ভাগ্নি একবারও আসে নাই। কত আদরের মেয়েটা ছিল। নানি মামা মিলে কত যত্ন করে তাকে বড় করেছিল। আফসোস, তারা কি পরিস্থিতিতে আছে সেটা দেখারও প্রয়োজন করলো না সে। এর মাঝখানে নাকি তার বিয়ে হয়ে গিয়েছে। আমার শাশুড়িকে দাওয়াত করেছে, যেতে বলেছে, কিন্তু আমার শাশুড়ি যায়নি, কারণ আমার শাশুড়ির মনেও অনেক কষ্ট। আমার শাশুড়ি একটা সেকেন্ডের জন্য এই 25 দিন আমাকে রেখে কোথাও যায়নি, আমাকে আগলে ধরেছিল। আমার শাশুড়ি সম্পর্কে আমি যত বেশি বলবো ততই কম হবে, কারণ এই জগতে আমার শাশুড়ির মতো শাশুড়ি ভাগ্য করেই আমি পেয়েছিলাম। যতবার ওনাকে নিয়ে আমি কিছু বলতে যাব ততবারই আমার মনে হয় যে কম হবে। উনি আমার শাশুড়ি না, উনি আমার মা। এবার আমি যখন 25 দিন পর সুস্থ হলাম, এই 25 দিন পরে আমি স্বামীর বাড়িতে আমার শাশুড়ি সহকারে ফিরে আসলাম। আমরা খুশি, আমি এখন সুস্থ। আমার শাশুড়িও অনেক খুশি, আমার পরিবারের মানুষ খুশি, আমার ভাই বোন খুশি, আমার হাজব্যান্ড খুশি। আমাদের সব কিছু স্বাভাবিকভাবেই চলতে শুরু করলো। আমরা আবার আগের মতো স্বাভাবিক হতে লাগলাম। এর মধ্যে হঠাৎ করেই আমার জীবনের বিপদ যেন কাটছেই না। আমার হাজব্যান্ড 1 কোটি টাকা দিয়ে সৌদিতে ব্যবসা দিয়েছেন। আমার হাজব্যান্ডের ব্যবসাও খুব ভালো চলছেন। ও তো আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন, বারবার বলেছিলেন দেশে চলে আসবে। কিন্তু হঠাৎ করেই আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেল। কোথায় আছে, কেমন আছে, কেন যোগাযোগ বন্ধ, কোনো কিছুই জানি না। আমার শাশুড়ি এবং আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ির যেহেতু একটাই ছেলে, আমার শাশুড়ির যে কি চিৎকার কি কান্না ছিল। আমার শাশুড়ি তো আত পাগলের মতো হয়ে গিয়েছেন। ছেলের খোঁজ নাই। দিনের পর দিন আমি আমার শাশুড়ি কাঁদতেছিলাম। কোথায় গেল, কেন গেল, কারো কাছ থেকে কোনো যোগাযোগ আমরা করতে পারছিলাম না। কারণ আমার হাজব্যান্ড আমার সাথে ভালোই ভালোই কথা বলেছিলেন, শাশুড়ির সাথে কথা বলেছিলেন, কি যে খুশি সে আমি সুস্থ হয়েছি। কিন্তু হঠাৎ এমন কি হলো যে আমার হাজব্যান্ডের সাথে আমার সমস্ত রকমের যোগাযোগ বন্ধ হয়ে গেল। আমিও খুব কাঁদি, আমার শাশুড়িও খুব কাঁদে। এর মধ্যে আস্তে আস্তে প্রায় 15 দিন কেটে গেল, কোনো খোঁজ খবর কোনো কিছুই নাই। আমাদের অভাব অনটন দেখা দিতে লাগলো, কারণ আমার হাজব্যান্ড যেহেতু সেখানে তার সমস্তটা দিয়ে ব্যবসা শুরু করেছে। আমাদের সংসারে 1 টাকা লাগলেও আমার স্বামী পাঠালে তারপর সেই 1 টাকা আমরা ব্যবহার করতে পারতাম। আমাদের কোনো কিছু সঞ্চিত থাকতো না। আমার হাজব্যান্ডও সঞ্চয় করেনি। ও যা কিছু সঞ্চয় করেছে সব এই দোকানের পিছনে আস্তে আস্তে লাগিয়ে ফেলেছে। সে যে দোকানটা কিনেছিল আস্তে আস্তে সেই দোকানে 4 তলা 5 তলা পর্যন্ত ছাদ ঢালাই দিয়েছিল।
ইচ্ছা ছিল ব্যবসা আরও অনেক বড় করবে, অনেক বড় কিছু হবে, এমনটা ইচ্ছা ছিল। 15 দিন পর এক লোক ফোন করে বলল আমার হাজব্যান্ডকে নাকি পুলিশ নিয়ে গিয়েছে। কেন পুলিশ নিবে? আমার হাজব্যান্ড তো সমস্ত কিছু বৈধভাবেই করতেছে। যাই হোক, এমন করতে করতে হঠাৎ একদিন আমার হাজব্যান্ডের নাম্বার থেকে আমার মোবাইলে কল আসলো। আমি তো কাঁদতে কাঁদতে চিৎকার দিয়েছিলাম, কোথায় ছিলে তুমি, কোথায় ছিলা, কি এমন অপরাধ আমাদের ছিল, আমাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছো, তুমি সুস্থ আছো তো? আমি পাগলের মতো চেঁচামেচি করা শুরু করেছি। সে আমাকে বলল শান্ত হও, আমি আসতেছি তোমাদের কাছে। আমি অবাক হলাম, তুমি আসতেছো মানে? কি এমন হলো যে তুমি আসবা? বলে যে বেশি কথা বলতে পারবো না, আমার সাথে পুলিশ আছে, আমি দেশে আসতেছি। তারপরে আমার হাজবেন্ড সত্যি সত্যিই দেশে চলে আসলো। আমার হাজব্যান্ডও জানে না তার সাথে কি হয়েছে। তার সমস্ত কাগজপত্র বৈধ ছিল, এই দোকানটাও তার বৈধ। তারপর দেশে আসার পর আমার স্বামী যখন একটু স্বাভাবিক হলো, তখন আস্তে আস্তে সমস্ত কিছু বলল যে আমার ব্যবসাটা এত ভালো চলছে, আমি জানি না কেউ শত্রুতা করে আমার নামেও উল্টাপাল্টা কমপ্লেন করেছিল, আর কারা এসে যেন আমাকে নিয়ে গিয়েছিল। তারা আমার দোকান, আমার কাগজপত্র, আমার কোনো কিছুই তারা দেখার প্রয়োজন মনে করেনি। আমাকে একটা জায়গায় নিয়ে এতদিন আটক করে রেখেছিল। তারপর আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড সেখানে যে মানুষগুলো তার বন্ধু হিসেবে চিনত, তাদেরকে আমার হাজব্যান্ড বলেছে আমি যেহেতু একসাথেই চলে এসেছি, আমার দোকানটা বিক্রি করে আমাকে টাকা পয়সা পাঠা, এমনটা বলেছিল। যাদেরকে সে খাইয়েছে, পরিয়েছে, যত্ন করেছে, সেই বন্ধুরাই তার আবার শত্রু হলো, তাদেরকে দায়িত্ব দিল দোকান বিক্রির। আমার হাজব্যান্ডের কোটি কোটি টাকার দোকান, সেটা কোটি কোটি টাকা দামের ব্যবসা, সেটা তারা দোকান ঠিকই বিক্রি করলো, কিন্তু বিশ্বাস করুন আমার হাজব্যান্ডকে একটা পয়সাও তারা দিল না। কি যে অভাব অনটন আমাদের দেখা দিল, কিছু করার ছিল না। আমার হাজব্যান্ড যখন দেশে ছিল তখন আমার হাজব্যান্ড ইলেকট্রিক কাজ শিখেছিল, সেটা আস্তে আস্তে প্রায় 2 বছর বেকার থাকার পর শুরু করেছে, কিছুদিন কাজও করেছে, এখন ছোটোখাটো একটা দোকান নিয়েছে। তার মাঝখানে আরেকটা কথা বলি, আমার যে ছোট ননাস, ওনার ডায়াবেটিস, কিডনিতে সমস্যা, ওনার হাজব্যান্ডের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, সম্পূর্ণ খরচ আমার স্বামীর ছিল। এখন আমাদের পরিবারে অনেক মানুষ, আমার ননদ, ওর হাজব্যান্ড, তারপর হলো ওর বাচ্চা, আমার স্বামী, আমি, আমার শাশুড়ি, এই সংসার চালানোটা আমার হাজব্যান্ডের পক্ষে এখন একেবারেই সম্ভব হচ্ছে না। তখন আস্তে আস্তে সিদ্ধান্ত নিয়ে আমার যে ছোট ননস, ওনাকে দোকান দিয়ে দেওয়া হলো। আমার হাজব্যান্ডও ছোট একটা দোকান নিল, এখন ওনারা ওনাদের মতো করে সংসার চালাচ্ছে, আর আমরাও আমাদের মতো সংসার চালিয়ে খাচ্ছি। ছোট একটা দোকান থেকে কতই বা ইনকাম, জানি না কোনোদিন আমরা আবার উঠে দাঁড়াতে পারবো কিনা। আমাদের সাজানো গোছানো সংসার, আমাদের সমস্ত কিছু সব কেড়ে নিয়েছে আমার বড় ননসের হাজব্যান্ড। তারপর জানতে পারলাম যে আমার বড় ননসের হাজব্যান্ডই কমপ্লেন করে আমার স্বামীর ব্যবসাটা এভাবেই নষ্ট করে দিল। তার সাথে যে পার্টনারে আমার স্বামী প্রথমে ব্যবসা শুরু করেছে, সেই প্রতিশোধ নিয়েছে সে। আর ওনার সাথে হাত মিলিয়েছে ওনারই মেয়ে, সব কিছু মিলিয়ে আমাদেরকে শেষ করতে চেয়েছিল। এখন আমরা শ্বশুরবাড়ি থেকে অনেক দূরে এসে সংসার পেতেছি, তবে আমরা খোঁজ পেয়েছি আমার ননসের হাজব্যান্ড আমাদের আশেপাশেই থাকে, আবারও হয়তো কোনো নতুন ক্ষতি করার জন্য চেষ্টা করছে। এখন আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমরা অনেক সুখে আছি, অনেক ভালো আছি। আমার শাশুড়ি মা আমার সাথেই আছেন, আমার শাশুড়ি এখনও আমাকে অনেক ভালোবাসেন, আমিও ওনাকে অনেক ভালোবাসি। আমাদের ছোট সংসার, মাঝখানে আমার আরেকটা সন্তান মারা গিয়েছে, আমার 2টা সন্তান চলে গিয়েছে, এখন আবার আমি কনসেপ্ট করেছি, আমার জন্য দোয়া করবেন। সমস্ত খারাপ পরিস্থিতি যেন আমি আমার স্বামী এবং শাশুড়িকে পাশে নিয়েই যেন মোকাবেলা করতে পারি। আজ আমরা কোটিপতি থেকে রাস্তার ফকিরের পর্যায়ে চলে এসেছি, একদিন হয়তো বা আল্লাহ আবার আমাদের দিকে ফিরে তাকাবে, কারণ আমার হাজব্যান্ড খুব সৎ মানুষ, ভালো মানুষ। তার চেয়ে বড় কথা, তার যে জন্মদাত্রী আমার শাশুড়ি, উনি তার চেয়েও ভালো মানুষ। এই ভালো মানুষগুলোর দিকে আল্লাহ অবশ্যই তাকাবেন। আমাদের পরিবারে হয়তো বা আবার অভাব অনটন যাবে, তবে ভয়ে আছি, সেই শত্রুগুলো আমাদের পিছু ছাড়ছে না। আমার বড় ননস কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছে না তার স্বামী যে এত কিছু করেছে, এত ক্ষতি আমাদের করেছে। ধন্যবাদ বোন আমার গল্পটা পাঠানোর জন্য। গল্পটা আজকে আমি শেষ করে দিলাম, কারণ এই গল্পটা আমি 10 পর্বেও প্রচার করলেও শেষ হবে না, কারণ একটা মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে এই গল্পের কিছু কিছু বর্ণনা আমি দিয়েছি। কালো জাদু করবেন না কাউকে, কারো অনিষ্ট করবেন না। বিশ্বাস করেন দুনিয়া আখেরাত প্রত্যেকটা জায়গা হারাবেন। কেন অন্যকে কালো জাদু করতে হবে বলেন তো? এত হিংসা, এত অহংকার, এত হিংসা। ধ্বংসকে ভয় পান না, আল্লাহকে ভয় পান না, এটা কখনো কেউ করবেন না, কেউ করবেন না। বিশ্বাস করুন দুনিয়া আখেরাত প্রত্যেকটা জায়গায় আপনার জাহান্নাম হয়ে যাবে কাউকে যদি কালো জাদু করেন। ভালো থাকুন, সাবধানে থাকুন, প্রত্যেকটা মানুষই সাবধানে থাকবেন। নিজের কাছের মানুষ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষ। তারপরেও আমরা কাছের মানুষকে বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব বলেন? দিন শেষে তো আমরা আশ্রয় চাই আমাদের কাছের মানুষগুলোর কাছেই।
কিন্তু এই মানুষগুলো আপনাকে এমনভাবে শেষ করে দিবে, সেটা আপনি না বিশ্বাস করতে পারবেন না অবিশ্বাস করতে পারবেন। বোনটার নাম ঠিকানা সমস্ত কিছুই আমি জানি, কিন্তু ওনার পারিবারিক কোনো সমস্যা না হোক নতুন করে, সেজন্য আমি কোনো কিছুই উল্লেখ করিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি গত 2টা ভিডিওতেও এই একই গল্পটা খণ্ড খণ্ড করে প্রচার করেছি। যারা এখনও শুনেননি শুনে নেবেন, কাজে লাগবে। আল্লাহ হাফিজ।